বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল, আপনার ডাক্তার শিশু অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, আমাদের আজকের অতিথি সিলেট এম এজ ওসমানী মেডিকেল কলেজের অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুর রহমান স্যার। সুধীবৃন্দ, প্রবাদে আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। তো এই দাঁত শরীরের অন্যান্য অঙ্গের মতো একটি অঙ্গ এবং যার প্রয়োজনীয়তা জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রয়েছে। তো এই বিষয়ে আমরা আলোচনার জন্য আমাদের স্যার সিলেট এম এজ ওসমানী মেডিকেল কলেজের অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের প্রধানকে আজকে আমন্ত্রণ জানিয়েছে। স্যার, আমার পক্ষ থেকে এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং আপনার প্রতি ফুলের শুভেচ্ছা রইল। আপনাকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম এবং আমার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দকে। ধন্যবাদ স্যার। আমরা যেটা শুরুই করেছিলাম, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। দাঁত যেমন সৌন্দর্যের প্রতীক, কিন্তু দাঁত সঠিকভাবে পরিচালনার জন্য পরিচর্যার প্রয়োজন রয়ে গেছে। যেমন দাঁতে যদি ময়লা জমে সেখানে মুখের দুর্গন্ধ বের হয় এবং একে অপরের সাথে কথা বলতে গেলেও সমস্যায় পড়তে হয়। এছাড়া দাঁতের অনেক প্রয়োজন রয়েছে, যেমন সৌন্দর্য বৃদ্ধির প্রতীক দাঁত, এবং এই দাঁতের আশেপাশে যে সমস্ত মুখের ভেতরে নরম অংশ রয়ে গেছে, এখানে বিভিন্ন রকমের ক্যান্সার হতে পারে, বা আমরা টিউমার বলে থাকি, ক্যান্সার বলে থাকি বিভিন্ন রকমের। এছাড়া ফুলে যায় বিভিন্ন রকমের, কথা বলতে সমস্যা হয়, গলা ফুলে গলার ভেতরে বিভিন্ন রকমের ক্যান্সার সৃষ্টি হতে পারে। এছাড়া আমাদের দাঁতের সংলগ্ন এলাকায় যে আমাদের হাড়গুলো রয়েছে সেখানে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। সেটা স্বাভাবিকভাবে হতে পারে, আবার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর্থাৎ আমাদের যে সমস্ত দুর্ঘটনাজনিত কারণে ভেঙে যায়, আমরা চোয়াল ভেঙে গেলেও এই সারদের শরণাপন্ন আমরা হয়ে থাকি। তো আমাদের এই চিকিৎসার যে উৎকর্ষতার কারণে আমাদের এই অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগটিও পর্যায়ক্রমিকভাবে আমাদের দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। এই সেবাটা আমাদের নেওয়া জরুরি। কাজে এই বিষয় নিয়েই আমাদের আজকে আলোচনা সভা, এবং এই আলোচনায় বিভিন্ন রকমের প্রশ্নোত্তর পর্বে আমরা জেনে নেব কী কী রোগের কারণে আমাদের সিলেট এম এজ ওসমানী মেডিকেল কলেজ এই গুরুত্বপূর্ণ বিভাগটিতে আসা দরকার। তো দর্শকবৃন্দ, আমরা এবার আলোচনায় যাই। স্যার, আমরা আলোচনা পর্বে এসে গেছি। তো প্রথমেই আমরা আলোচনা করতে চাই অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগটি কী এবং কোন কোন রোগের চিকিৎসা আপনারা করে থাকেন। ধন্যবাদ আপনাকে জুয়েল ভাই। আসলে আমাদের ডেন্টাল বা ডেন্টিস্ট্রি যে বিভাগ অনুষদ জি। ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টির মধ্যে অনেকগুলো ভাগ আছে। যেমন নাকি মেডিকেলে এমবিবিএসেও অনেক বিভাগ আছে, মেডিসিন আছে, সার্জারি আছে, গাইনি আছে, অর্থোপেডিক্স আছে, এরকম অনেক বিভাগ আছে। জি। সেরকমভাবে আমাদের ডেন্টিস্ট্রি যে ফ্যাকাল্টি, এর মধ্যেও অনেক বিভাগ আছে। তার মধ্যে একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিভাগ হলো ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বলতে উপস্থাপনায় আপনি যে উল্লেখ করছেন মোটামুটি ওই রকমই। যেমন আমাদের মুখমণ্ডল অর্থাৎ মাথার চুলের নিচ থেকে থুতনি পর্যন্ত অর্থাৎ চিন পর্যন্ত এবং কান থেকে কান বরাবর পর্যন্ত এই পুরা স্ট্রাকচারটা হলো, পুরা গঠনটা হলো এই ফেশিয়াল অর্থাৎ ম্যাক্সিলোফেশিয়াল এরিয়ার মধ্যে পড়ে। এখানে যেমন স্কিন অর্থাৎ উপরের অংশ চামড়া আছে, এর ভিতরে মাংস আছে, জি। নরম অংশ যেমন বলছেন, এর সঙ্গে সঙ্গে বোনস আছে। জি। তারপরে আমাদের এখানে একটা জয়েন্ট আছে, জি। দুই পাশে আমরা কানের পাশেই দেখা যাবে যে জয়েন্ট আছে, আমরা যেটা সবসময় খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করি, নড়াচড়া করি। জি। তারপরে ভিতরে আমাদের টাং জিহ্বা আছে। জি। এরকম অনেকগুলা স্ট্রাকচার নিয়ে ম্যাক্সিলোফেশিয়াল এরিয়াটা তৈরি। তো এই ম্যাক্সিলোফেশিয়াল এরিয়াতে যত রকমের অসুখ আছে, অর্থাৎ এখানে টিউমার, এখানে ক্যান্সার, এখানে হাড্ডি ভেঙে ফ্র্যাকচার, সিস্ট, তারপরে মুখের ভিতর বিভিন্ন আলসার, তারপরে বিভিন্ন ডিফেক্ট অর্থাৎ জন্মগত এবং পরবর্তী সময়ে কোনো কারণে কোনো ডিফেক্ট হয়, আঘাতের কারণে হোক বা যে কোনো অসুখের কারণে হোক। তারপরে এখানে আমাদের এখানে সাইনাস আছে, ম্যাক্সিলারি সাইনাস, সাইনোসাইটিস হয়, ওখানে টিউমার হয়। এরকম দাঁতের নিচে, দাঁতের ভিতরে, বাইরে অনেক ধরনের ডিজিজ, যেগুলো আমরা হয়তো অনেকে জানি না, কিছু জানি।
তো এই সমস্ত জিনিসগুলোকে যারা এই চিকিৎসা দেন, অপারেশন করেন, ওষুধ দেন, সবগুলা এই তাদের যে তারা যারা যারা করে, এটা হলো ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং যারা এই চিকিৎসা দেন তাদেরকেই বলা হয় ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। জি, আচ্ছা, তো ধন্যবাদ স্যার, সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিটা কি, ওরাল ম্যাক্সিলোফেশিয়াল। শুধু দর্শক মণ্ডলী, স্যার যেটা বললেন যে চুলের নিচ থেকে শুরু করে পুরো মুখাবয়ব এবং এর উপরের অংশ চামড়া, তার নিচে নরম অংশ মাংস থেকে শুরু করে শক্ত অংশ যেটা আমরা হাড় বলে থাকি, এটা ম্যাক্সিলা নামক একটা হাড় আছে, তারপর বা চোয়াল আমরা যেটা বলি, এর মধ্যে সাইনাস নামক জায়গাও একটা রয়ে গেছে। তো এই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন রকমের রোগশোক হয়ে থাকে, যেটা আমরা অবচেতন মনে করলেও দেখা যায় সঠিকভাবে কার কাছে যেতে হবে, কোথায় আমরা চিকিৎসা পাবো সেটা বুঝতে পারি না। তো এই সমস্ত অঞ্চলগুলোতে মুখের যে উপরে এবং নিচে, অর্থাৎ আমাদের মুখের বাইরে, ভেতরে, দাঁতের উপরে নিচে এবং নরম অংশগুলোতে ক্যান্সার হয়ে থাকে, সেটা বিভিন্ন রকমের টিউমার হয়ে থাকে। অথবা দেখা যাচ্ছে যে সাইনাসের কথা যেটা বললেন, আমরা যেখানে সাইনোসাইটিস হয় এখানেও ক্যান্সার হতে পারে, অথবা এখানে টিউমার হতে পারে। এবং চোয়াল ভেঙেও মুখের আকার আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকতে পারে। তো এই সমস্ত চিকিৎসার জন্য যারা অনবরত দিনরাত কাজ করে যাচ্ছেন, সিলেট এবিএস ওসমানী মেডিকেল কলেজের এই বিভাগটি স্যার বললেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, এইটা চিকিৎসক হিসাবে দীর্ঘদিন ধরে স্যার কাজ করে আসছেন। তো আমাদের গর্ব, সিলেট এবিএস ওসমানী মেডিকেল কলেজে শুরুতে যখন ডেন্টাল সার্জারি ইউনিট হয়, সেটা এখন অনেক প্রসারিত হয়ে গেছে। তো এই ইউনিট থেকে বিভাগ হয়ে গেছে অলরেডি। এখানে স্যার আছেন এবং ওনার অনুষঙ্গে বিভিন্ন চিকিৎসক আছেন। কাজ এই ধরনের সমস্যা যখন আপনারা পড়বেন, দাঁতের যত্নের জন্য এই ধরনের প্রতিকারের ব্যবস্থা স্যারা করে থাকেন। তা আমরা আশা করব যে এই রোগে যারা ভুগছেন তারা নিজে অথবা তাদের আত্মীয় স্বজন সরাসরি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, অর্থাৎ ডেন্টাল আমাদের সার্জারি বিভাগ যেটা আছে, সেখানে এসে যোগাযোগ করলেই এই চিকিৎসা পাবেন। সুধীবৃন্দ, এবার আমরা স্যারের কাছে দ্বিতীয় প্রশ্ন রাখতে চাই। স্যার, মুখের চোয়ালের বিভিন্ন ক্যান্সার হয়ে থাকে, তো অনেকে মনে করে যে ক্যান্সার হয়ে গেলেই মনে হয় এটা ক্যান্সার বিভাগ বা কেমোথেরাপি, রেডিওথেরাপি বিভাগের কাজ। কিন্তু এইটার জন্য অনেক প্রান্তিক জনগণ জানে না যে আগে কি ক্যান্সার চিকিৎসার জন্য ক্যান্সার বিভাগে যাবে, না আগে ক্যান্সার কেমো রেডিওথেরাপি দেওয়ার আগে আপনাদের কাছে আসবে। এই ব্যাপারে যদি একটু সংক্ষেপে কিছু। ধন্যবাদ, আপনি আসলে খুব সুন্দর এবং খুবই যৌক্তিক প্রশ্ন আমাকে করছেন। আসলে ক্যান্সার চিকিৎসাটা কয়েকটা ডিসিপ্লিন নিয়ে গঠিত, মানে এককভাবে কোনো বিভাগ চিকিৎসা করেন না, সবাই মিলেই করেন, তাতে ফলপ্রসূ হয় রোগীদের জন্য। তবে কোনো ক্ষেত্রে দেখা যাবে যে প্রথমেই সার্জারি করতে হয়, যেমন সার্জারি অর্থাৎ সার্জন অপারেশন করবে, কেটে ফেলবে ক্ষত স্থানগুলা, অর্থাৎ ক্যান্সারের যে অংশটুকু কেটে ফেলে পরবর্তী সময়ে যেগুলা দেখা যায় না, ক্যান্সারের যে জীবাণুগুলা, ক্যান্সারের যে অংশটুকু দেখা যায় না, ওই অংশগুলাকে অর্থাৎ পরবর্তী সময় দেখা যায় না এবং পরবর্তী সময় যাতে না হয়, সেই ক্ষেত্রে আমরা ক্যান্সার বিশেষজ্ঞ যেটা বলি, আসলে ক্যান্সার তো সবাই বিশেষজ্ঞ, যে সার্জন সেও ক্যান্সার বিশেষজ্ঞ, যিনি কেমোথেরাপি, রেডিওথেরাপি অর্থাৎ সেক দিবে, ইঞ্জেকশন দিবে, উনিও ক্যান্সার বিশেষজ্ঞ, দুজনেই। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে যদি ক্যান্সারটা ছোট সাইজ হয়, প্রথম প্রাথমিক পর্যায়ে হয় এবং এটা সফট টিস্যু নরম অংশে থাকে, হাড্ডিতে ছড়াই গেছে না, হাড্ডিতে গেছে না, তো সেক্ষেত্রে প্রথমে যদি ছোট সাইজ হয় তাহলে দুই রকম অপশান আছে। একটা হলো তো প্রথম অপশান হলো যে সার্জারি করে কেটে ফেলা, ভালোভাবে কেটে ফেলে, তাহলে দ্বিতীয় অংশ যদি হিস্টোপ্যাথোলজির জন্য পাঠানো হয়। যদি এটা ঠিকমতো কেটে ফেলা হয় তাহলে দ্বিতীয় অপশান যেটা কেমো রেডিওথেরাপি কোনো প্রয়োজন নাই, কিন্তু শর্ত হলো যে প্রথমে বা প্রাথমিক অবস্থায় আসতে হবে, ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ আসা লাগবে। আর যদি দেখা যায় যে পেশেন্ট আসছে পরে অ্যাডভান্সড স্টেজে, সেক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হলো যে একটা হলো অ্যাডভান্সড হলো যেটা অপারেবল, অর্থাৎ অপারেশন করা যাবে, সেক্ষেত্রে অপারেশন করে তারপরে এটা রেডিও কেমোথেরাপি দিতে হবে, কেমো রেডিয়েশন দিতে হবে। আর একটা ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো যে
টিউমারের সাইজ, ক্যান্সারের সাইজ এত বেশি হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, যেটা আসলে এটা অপারেশন করে কেটে ফেলা সার্জনের জন্য খুব জটিল দুরূহ ব্যাপার। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আগে কেমো রেডিওথেরাপি দিয়ে ওইটার সাইজ অর্থাৎ টিউমারের তার মানে আকার আকৃতিকে একটু ছোট করে সার্জনের কাছে দিলে সার্জনটা ওটা সুন্দর করে কেটে দিল, আবার পরবর্তী সময় রেডিও কেমোথেরাপি দিল। তো সবগুলাই ঠিক আছে। যদি সব টিস্যুতে অর্থাৎ নরম অংশে টিউমারের সাইজ ছোট থাকে, সেক্ষেত্রে ফার্স্ট দুইটা অপশন, এক হলো আমি রেডিও কেমোথেরাপি দিয়েও ওটা ঠিক করতে পারি, অথবা সার্জনকে দিয়ে কেটে ফেলে আমরা এটা ঠিক করতে পারি। দ্বিতীয় স্টেজ হলো যে সাইজ বড়, তো সেক্ষেত্রে প্রথমে এটা করবে সার্জন তার ক্যান্সারের অংশ সহ এবং যেটা সন্দেহজনক ক্যান্সারের অংশ সেটা কেটে ফেলে দিয়ে যিনি অঙ্কোলজিস্ট অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞ আমরা যেটা বলি ওনাদের কাছে পাঠিয়ে দিলে ওনারা পরবর্তী ধাপ যেটা কেমো এবং রেডিওথেরাপি এটা ওনারা দিবেন। আর আরেকটা কথা হলো যেটা বললাম যে অনেক বড় সাইজ, অনেক বড় হয়ে গেছে, যেটা অপারেশন করতে কষ্টসাধ্য সার্জনের জন্য। সেক্ষেত্রে প্রথমেই আমরা অঙ্কোলজিস্ট অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞকে পাঠাই, ওনারা কিছু কেমো রেডিওথেরাপি দিয়ে সাইজটা ছোট করে দিলে সার্জন ওনাকে কেটে দিবে, পরবর্তী আবার নেক্সট স্টেপে আবার অঙ্কোলজিস্টের কাছে যে ওই চিকিৎসা নিবে। এটা হলো আসলে মূল থিম আর কি। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে বোঝালেন। দীর্ঘদিন থেকে মানুষ নানা রকমের ক্যান্সারে, মুখের ক্যান্সারে, গলার ক্যান্সারে, এবং আমরা যেটা বলি যে ম্যান্ডেবলের সাইজ সফট টিস্যুতেও ক্যান্সার হয়ে থাকে। তো এই ব্যাপারে দিক নির্দেশনা পাননি আমার দৃঢ় বিশ্বাস। তো আজকে আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে এবং এই ব্যাখ্যার প্রেক্ষিতে আমাদের সজাগ হওয়া দরকার আছে। দেশবাসী সজাগ হবেন এবং দেশের বাইরেও যারা শুনছেন তারা এই ব্যাপারে সজাগ হবেন। তো সুধীবৃন্দ, স্যার যেটা বললেন যে দুইটা অপশনই আছে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যেমন ওরাল অ্যান্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জনের কাছে আসা যেতে পারে, আবার ক্যান্সার বিশেষজ্ঞ যে অনকোলজিস্ট তাদের কাছে যেতে পারে। তবে একটা বিষয় চিন্তা করতে হবে, সফট টিস্যুতে যদি ক্যান্সার নামক এই অসুখটা হয়ে থাকে, তার সাথে সাথে ওরাল অ্যান্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জনের কাছে আসলে ওনারা এটা যদি প্রাথমিক পর্যায়েই কেটে দেন অর্থাৎ অপারেশন করে দেন, শল্য চিকিৎসার মাধ্যমে দিয়ে থাকেন, তাহলে এটা আর হওয়ার সম্ভাবনা থাকে না। দ্বিতীয় যেটা বললেন যে ক্যান্সারের সাইজ যদি বড় হয়, ক্যান্সার হয়ে গেছে কিন্তু এমন সাইজ যেটা সাধ্যের মধ্যে থাকবে, অপারেশন করার মতো আছে, সেটা শল্য চিকিৎসকবৃন্দ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়ালের বিভাগের তারা অ্যাসেস করবেন যে হ্যাঁ এটা অপারেশন করা সম্ভব। তখন ওনারা যতটুকু অপারেশন করা সম্ভব ততটুকু অপারেশন করে পরবর্তী পর্যায়ে আবার এই রুগীকে হিস্টোপ্যাথোলজি পরীক্ষার মাধ্যমে দেখার পরে যে হ্যাঁ এটা আসলেই ক্যান্সার এবং এই ক্যান্সারটা বড় হতে পারে। এই কারণেই অনকোলজিস্ট বা আমাদের যে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে থাকেন যে সমস্ত ক্যান্সার বিষয়, তাদের কাছে পাঠিয়ে এটা বাকি অংশ পরবর্তী ধাপগুলো ওনারা আবার এই চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। তৃতীয়ত যেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় যে ক্যান্সার এলাকা বা এরিয়া, তো এই বড় ক্যান্সার যেটা অপারেশন প্রাথমিক পর্যায়ে করা দুঃসাধ্য হয়ে পড়ে অনেক সময়। তো এই সার্জনরা তখন করেন কি যে প্রাথমিক পর্যায়ে রুগী আসলেও অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে বলেন এর আকারটা একটু তুলনামূলক ছোট করে দেওয়া প্রয়োজন, সেটা রেডিও কেমোথেরাপির মাধ্যমে দেওয়া সম্ভব। ওনারা তখন এই রেডিও কেমোথেরাপি দিয়ে এই ক্যান্সারের অংশটা কমিয়ে আনেন, আকার আকৃতিটা কমিয়ে আনেন। পরবর্তী পর্যায়ে ওই পরের যে ধাপগুলো সেটা মেনটেন করার দায়িত্ব আমাদের আজকের প্রধান অতিথি স্যার ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা এটা কেটে বাকি যে ক্যান্সার অংশটা এটা ফেলে দেন এবং পরবর্তী পর্যায়ে যে সমস্ত ওষুধপত্র তারা দিয়ে থাকেন। তো এই বিষয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। সুধীবৃন্দ, আমরা এই ধরনের কোনো রোগী যদি থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে আমরা চিন্তা করব যেটা ক্যান্সার কিনা এটা নির্ণয়ের জন্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের শরণাপন্ন আমরা প্রাথমিক পর্যায়ে হব, ওনারই নির্ণয় করবেন কোথায় কী করতে হবে, পাঠাতে হবে। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তৃতীয় প্রশ্নের দিকে যাচ্ছি যে দাঁতের রোগীরা নানাভাবে দৌড়াদৌড়ি করে নানা জায়গায়, কারণ যেহেতু আপনি প্রাথমিক পর্যায়ে বলেছেন আপনার বক্তব্যের শুরুতেই যে এই দন্ত বিভাগ বিভিন্ন বিভাগে বিভাজিত হয়ে গেছে, কাজেই দাঁতের ব্যথা হলে অনেকের ফিজিশিয়ান, দন্ত ফিজিশিয়ানের কাছে যান, আবার দাঁত তোলার জন্য যান, অথবা দাঁত দেখা যায় যে ভেঙে গেছে বা তার নিচের অংশ সহ, আমরা চোয়ালের হাড় সহ ভেঙে গেছে, তাও প্রাথমিক পর্যায়ে একজন দন্ত যে বিভাগে ডাক্তার তার কাছে যান।
আসলে কার কাছে যাবেন এই বিষয়ে আমাদের প্রান্তিক জনগণ বুঝতে পারেন না। এটা কি আপনাদের শল্য সার্জন যারা ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা আছেন প্রাথমিক তাদের কাছে আসবে, বা আমাদের অন্যান্য যে ফিজিশিয়ান দন্ত ফিজিশিয়ান তাদের কাছে যাবে, না এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে? এই ব্যাপারে একটু যদি খোলাসা করে বলেন সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। আসলে এই সমস্যার জন্য আহ, আমরা অনেকেই দায়ী। জি নিজেরা যেমন আমরা না বোঝার কারণে বিভিন্ন জায়গায় যাই, যার ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় ভাবে অনেক জায়গা ঘোরার পরে যখন আমাদের কাছে আসে তখন দেখা যায়, যেমন একটা এই যে ওরাল ক্যান্সারের কথাই বললেন, জি যে একটা ঘা হয়েছে, মুখে ঘা হয়েছে, কিন্তু অনেক দিন পর ওষুধ খাইতে খাইতে ডাক্তারও অনেক সময় জি দেয়, বা ওই গ্রামের ডাক্তারও দেয়। জি জি তারপর অনেক পরে আসার পরে দেখা যায় এই ক্যান্সারের তার প্রগনোসিস, অর্থাৎ তার যে রেজাল্ট যেরকম হওয়ার কথা ছিল, জি জি আমার কাছে যখন আসলো তখন আমি যতই সুন্দর করেই করি না কেন, এর রেজাল্টটা, এর ফলাফলটা অত ভালো হবে না। জি এই জন্য মুখের, আমি আগেই বলেছি যে আমাদের এই এরিয়াটা জি বাউন্ডারি, অর্থাৎ ফেসের যে আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কি করতে পারে, আমি আগে বলছি যে এই এরিয়াতে যে সব অসুখগুলো হবে, জি যদি প্রাথমিক অবস্থায় আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে যাই, তাহলে তারা যদি মনে করে অন্য জায়গায় পাঠানো দরকার, তাহলে তারা খুব সহজেই এটা নির্ণয় করে বিভিন্ন জায়গায় পাঠাইতে পারবে। জি আর অন্যরা যখন দেখবে তখন তাদের এটা অসুবিধা হবে। একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যেমন নর্মাল অনেক কিছু জানে, ডেন্টিস্ট্রির অনেক কিছু তার অবগত আছে, তার জ্ঞান আছে, যেমন রুট ক্যানাল, ফিলিং, জি বা টুথ দাঁত ক্যাপিং থেকে শুরু ক্যাপিং, করে সব। এগুলা সব কিছু তার মানে সাধারণ নলেজগুলা সব আছে। অতিরিক্ত যে বিশেষ জ্ঞান যেটা, সেটা হলো আমি যেটা বললাম, টিউমার, দাঁত Cyst, সিস্ট, ফ্র্যাকচার, অর্থাৎ হাড্ডি ভেঙে চোয়াল ভেঙে যাওয়া, অথবা এই ধরনের বিভিন্ন জটিল যে মুখের এবং মুখের বাইরের ভিতরে যে জটিল সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলার মানে বিশেষ মানে অতিরিক্ত যে জ্ঞান, সেটা হলো ম্যাক্সিলোফেশিয়াল সার্জনই আছে। জি এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো, মানে আমার নিজের প্রফেশনের জন্য না, রোগীদের স্বার্থের জন্যই আমি দেশের বলবো, স্বার্থে, রোগীর দেশের স্বার্থে, রোগীর স্বার্থের জন্য প্রাথমিক অবস্থায় যদি আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে যাই, তাহলে এই সমস্ত যে সমস্যাগুলা সে সহজেই এটা নির্ণয় করতে পারবে, এবং চিকিৎসা যদি সে যদি সাধারণ চিকিৎসা হয় তাহলে অন্য জায়গায় পাঠাতে পারবে, অথবা নিজেও চিকিৎসা দিতে পারবে। আর বিশেষ করে যে সব সমস্যাগুলা হওয়ার কারণে ওই রোগী যে ভবিষ্যতে ও মানে অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে, জি দুর্ভোগের মধ্যে পড়ে যাবে, সে থেকে বাঁচাও একটা উপায় উনি বলে দিবে। জি এই জন্য প্রাথমিকভাবে যদি এরকম মনে হয় যে আমি প্রথমে কোনো ডাক্তারকে দেখালাম, দেখানোর পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি কোনো ফলাফল পাওয়া না যায়, জি সঙ্গে সঙ্গে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন মানে একজন এফসিপিএস অথবা এমএস, জি এফসিপিএস অথবা এমএস ছাড়া কোনো ম্যাক্সিলোফেশিয়াল সার্জন নাই। জি এই 2 ডিগ্রিধারী কোনো জায়গায় যদি আমরা ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিষয়ে এফসিপিএস বা এমএস করা কোনো ডাক্তার পাওয়া যায়, সেই হলো ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। জি তো তার কাছে যে যদি আমি এই আমরা এই সমস্যাগুলা জানাই এবং সে পরীক্ষা করে দেখে, তাহলে তার জন্য খুব সহজেই চিকিৎসা দেওয়া এবং তাকে ভালো পরামর্শ দেওয়া তার জন্য খুব সহজ হবে। থ্যাংক ইউ স্যার সুন্দর বক্তব্যের জন্য, যেটা আমাদের জনগোষ্ঠী জানতো না। আজকে আপনার এই বক্তব্যের মাধ্যমে ওনারা জেনে গেলেন যে কোথায় কোন অসুখ হলে, দাঁতের অসুখ হলে বা ম্যাক্সিলোফেশিয়াল এরিয়াতে হলে, যে মুখ এবং চোয়ালের রোগ হলে প্রাথমিক কোথায় যেতে হবে। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটা বললেন যে যে কোনো ধরনের মুখের একটা ফোড়া থেকে শুরু করে, একটা ফুসকুড়ি থেকে শুরু করে, দাঁতের কোনো সমস্যা থেকে শুরু করে অপারেশন লাগুক অথবা চোয়াল ভেঙে গেল, প্রতিটা জিনিসেরই বাতিঘর হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। অর্থাৎ তিনি, আমরা জানি, নিশ্চয়ই জানি যে বাংলাদেশের সবচেয়ে উচ্চতম ডিগ্রি বা উচ্চতর ডিগ্রি আমরা বলে থাকি, এবং সেটার মধ্যে হচ্ছে আমাদের সার্জারি লাইনে আছে এবং মেডিসিন লাইনেও আছে, সেটা এফসিপিএস, আবার এমএস সার্জারি লাইনে, এবং আমাদের যে মেডিসিন লাইনে এমডি। এই 3টা ডিগ্রি সাধারণত বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি,
যেটা বিশ্ব স্বীকৃত, সেই ডিগ্রিগুলো দন্ত বিভাগে রয়ে গেছে। স্যার যেটি অর্জন করেছেন, স্যারের বিভাগের এই রকম অনেক ওনাদের অনুষঙ্গী রয়ে গেছেন, সঙ্গী রয়ে গেছেন, সতীর্থ রয়ে গেছেন, যারা একই সাথে পড়াশোনা করছেন, সিনিয়র জুনিয়র আছেন, তারা ডিগ্রি অর্জন এমএস অথবা এফসিপিএস। এই বড় ডিগ্রিধারী যে সমস্ত চিকিৎসক দন্ত বিভাগের, এবং তারাই হচ্ছেন আজকের অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। কাজে প্রাথমিক পর্যায়ে আপনার গ্রামের পাশে হয়তো এক যে হাতুড়ে ডাক্তার যদি দেখান, এখান থেকে নানান রকমের অ্যান্টিবায়োটিকের ব্যবহার করে থাকে, সেখানে পরবর্তী পর্যায়ে অ্যান্টিবায়োটিক যেটা আমরা রেজিস্ট্যান্ট বলে থাকি, সেটা গ্রহণের সমস্যা হয়ে যাবে। এবং প্রায় ক্ষেত্রে দোকানদার এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের লোকজন হাতুড়ে দন্ত চিকিৎসক হিসাবে একটা চেম্বার খুলে বসে, সেখানেই যায় আমাদের সাধারণ জনগোষ্ঠী, কিন্তু মনে করে কম টাকায় হবে। এই যে হাতুড়ে চিকিৎসকদের কাছে যাওয়ার পর উনি যে ওনার শরীরে একটা অঙ্গের প্রতি যে একটা রেজিস্ট্যান্স তৈরি করলেন, এবং শুধু এর দন্ত না, সমস্ত শরীরের জন্য, ভবিষ্যতে এই অসুখ সারাতে গেলে আর ওই ওষুধ কার্যকরী হবে না। নানান প্রয়োজনে এরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, অযথা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। কাজেই দাঁতের ব্যথা থেকে শুরু করে অপারেশন, যে কোনো কাজের জন্যই এই বিশেষজ্ঞ চিকিৎসক এমএস এবং এফসিপিএস ডিগ্রিধারী, যেমন অরাল এবং আমরা যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, তার কাছে প্রাথমিক পর্যায়ে যাওয়া উচিত। এবং উনি যদি মনে করেন যে ওনার দ্বারা এটা সম্ভব, উনি অবশ্যই করবেন। না হলে ছোটো যদি কোনো হয় যে আসতে পারছেন না, বা তার আর্থিক অবস্থার আরও বেশি ক্ষতি হতে পারে, এই বিবেচনায় রেখে অতি স্বল্প খরচে যে চিকিৎসা পাবেন, উনি সেই পরামর্শটাই দেবেন। একজন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বলবেন না আমার কাছে আসার দরকার নাই, আমি তো আরও বড় চিকিৎসা দিয়ে থাকি, এই ছোটো চিকিৎসাটা আপনার পাশের অমুক আমাদের বিডিএস পাশ করা আছে, এবং দন্ত চিকিৎসার যে প্রাথমিক যে ধাপ, সেটা যে চিকিৎসকগুলো আছেন পাশ করা রেজিস্টার্ড দন্ত বিভাগ সার্জন আছেন বা ফিজিশিয়ান, তার কাছেই ওনারা পাঠাবেন। কাজে অবশ্যই প্রাথমিক পর্যায়ে দাঁতের কোনো সমস্যা হলে এই স্যারদের স্বর্ণপূর্ণ হতে হবে, অর্থাৎ অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। এবং আমাদের এই বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল আমাদের টারশিয়ারি লেভেল সিলেট এম এজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেই বিভাগেরই প্রধান স্যার। কাজে সরাসরি আমাদের এখানে আউটডোর সিস্টেম আছে, ইনডোর সিস্টেম আছে, এই সুযোগটা আপনারা নেবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। পরবর্তী পর্যায়ে দর্শক শ্রোতাদের আবার জানাতে চাই যে এই সুযোগটা আপনারা হেলায় হারাবেন না। একটা দাঁত কত গুরুত্বপূর্ণ, যার দাঁতে ব্যথা হয় সেই বুঝে, যার দাঁত থাকে না সে বুঝতে পারে, বৃদ্ধ বয়সে বুঝতে পারে যে সে কিছু খেতে পারে না, এবং খেতে গেলে কত কষ্ট হয়। কাজেই এই দাঁত ক্ষতি হওয়ার আগেই আমাদের সাবধান হওয়া দরকার। ধন্যবাদ দর্শক শ্রোতা মণ্ডলী। স্যার তো স্যার, এবার আমরা আরেকটা প্রশ্নে যেতে চাই, যে অনেকে বলা হয় যে দাঁতের চিকিৎসার জন্য সিলেট ভালো না, সিলেটে মনে হয় বড় চিকিৎসক নাই দাঁতের, আমরা ঢাকায় যেতে চাই। আদৌ কি আপনি মনে করেন যে এই চিকিৎসার জন্য যে ঢাকায় না গিয়ে দন্ত চিকিৎসার যে কোনো ধরনের চিকিৎসার জন্য সিলেটে আপনাদের আন্ডারে সিলেটে এম এজ ওসমানী মেডিকেল কলেজে সব রকমের চিকিৎসা আপনারা দিতে পারবেন বলে মনে করেন কিনা, এই ব্যাপারে একটু খুলে বলেন। ধন্যবাদ আপনাকে। আমি 2012 সাল থেকে প্রথমে আমি 2012 সিলেট ওসমানী মেডিকেল কলেজে যোগদান করি। তো সেই সময়ের যে অবস্থা এবং এখনকার যে অবস্থা, 2012 এখন 2025 সাল, সেই সময় যে আউটডোর এবং সেখানে চিকিৎসা, টুথ এক্সট্রাকশন, দাঁত তোলা, ফিলিং, রুট ক্যানাল কিছু ছিল। বর্তমানে আমাদের আরও উন্নতি হয়েছে, এই কারণে বলছি যে এখন আমাদের সার্জিক্যাল এক্সট্রাকশন, মাইনরিটি যেগুলা ছোট ছোট অপারেশন যেগুলা, আমরা এখন বর্তমানে 3 জন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছি আমাদের ওসমানী মেডিকেল কলেজে। তো আমাদের আউটডোর, যেটা হাসপাতাল আউটডোর 10তলা বিল্ডিংয়ের 2য় তলা ডেন্টাল বিভাগ আছে, ওখানে ছোট মাইনরিটিগুলা, ছোট ছোট অপারেশনগুলা যেগুলা, সেগুলো আমরা প্রতিনিয়ত করতেছি। হ্যাঁ, এটা বলতে পারে যে অনেক সময় বেশি লাগে, ডেট অনেক দিন হয়, অনেক দিন পরে করা লাগে, কিন্তু সেখানে যে আমাদের ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা যেভাবে আছে, এই অনুযায়ী আমরা কিন্তু প্রতিনিয়ত অপারেশন, ছোট অপারেশনগুলো আমাদের এখন হচ্ছে এবং মাসে বেশ অনেকগুলা করতেছি। দ্বিতীয়ত আমরা যেটা বলি মেজর সার্জারি, যেটা অজ্ঞান করে করা লাগে, এটা আলহামদুলিল্লাহ গত 2023 সালের নভেম্বর থেকে আমাদের এখানে ডিরেক্টর মহোদয়, পরিচালক মহোদয় এবং সকলের সার্বিক সহযোগিতায় সকলকেই আমি ধন্যবাদ জানাই। এবং আমরা নিজেরা মিলে অনেকবার চেষ্টা করে আলহামদুলিল্লাহ ঢাকাতে যেসব, অর্থাৎ বিশ্বের সব জায়গায় যেই সব অপারেশনগুলো হয়, আমাদের ক্যান্সারের অপারেশন, ফ্র্যাকচারের অপারেশন, টিউমারের অপারেশন, আমরা অজ্ঞান করে যেগুলো 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা অপারেশন হয়, সেই অপারেশনগুলোও
আমরা আমাদের ওসমানী মেডিকেল কলেজে আমরা প্রতিনিয়ত করতেছি, হ্যাঁ সপ্তাহে একদিন, জি কিন্তু তারপরেও শুরু হয়েছে জি আলহামদুলিল্লাহ। এখন আমরা গরিব মানুষ যেগুলো আছে, অনেকে আছে পারে না, জি এবং অন্য গরিব বলে না, অনেকে এখানে আবার অপারেশন করতেছেন। স্বল্প সংখ্যক সুবিধার মধ্যে আমরা বেশি পরিমাণে আমরা চেষ্টা করতেছি আরো বেশি করা যায় কিনা। জি আমরা এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে যে এইখানে চিকিৎসা নেওয়ার জন্য। এর সঙ্গে সঙ্গে আমাদের আরও সুযোগ সুবিধা যদি বাড়ানো যায়, জি তাহলে আমরা আরও বেশি চিকিৎসা দিতে পারবো। এর সঙ্গে সঙ্গে আমাদের ওসমানী মেডিকেল কলেজে আঁকা বাঁকা দাঁত সোজা করা, ফিলিং করা, রুটকা স্কেলিং, এসব সমস্ত যেসব নর্মাল চিকিৎসা যেগুলো আছে সেগুলোও এখানে হচ্ছে। এজন্য আমরা সিলেটবাসীকে আমরা বলবো, আশ্বস্ত করতে চাই যে আমাদের ওসমানী মেডিকেল কলেজেও অন্যান্য জায়গায় যেরকম ভালো চিকিৎসা ব্যবস্থা আমরা ঢাকাতেও যেমন হয়, ঢাকাতে ওই একই মানের একই মানের চিকিৎসা আমরা এখানে দিতেছি। ধন্যবাদ স্যার সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটা বললেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে যে চিকিৎসা হয় বিশ্বমানের চিকিৎসা, সেটা তারা দিয়ে যাচ্ছেন, ঢাকাতে আর যাওয়ার প্রয়োজন নেই। স্যার 2012 সালের কথা বললেন, তখন আমাদের সীমিত পরিসরে সীমিত সংখ্যক অপারেশন হতো এবং সেটা মাইনর অপারেশন বলা হতো, এবং সেই মাইনর অপারেশন থেকে শুরু করে যুগের পরম্পরায় এবং দেশ বিশ্ব যেহেতু এগিয়ে যাচ্ছে, আমাদের দেশও এগিয়ে যাচ্ছে, তো সেই ধারাবাহিকতায় স্যাররা এখন ইনডোরেও বড় বড় অপারেশনগুলো করছেন এবং মাইনর অপারেশন মানে ছোটো অপারেশন যেগুলো সেগুলো আউটডোরে দিচ্ছেন, এবং ইনডোরে সপ্তাহের প্রতি শনিবারে তারা বড় বড় অপারেশন, যেটা বিশ্বমানের অপারেশন এবং বড় বড় যান্ত্রিক উপায়ে ওনারা শল্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কাজে আমরা অত্যন্ত আশান্বিত এই জন্য যে আমাদের সিলেট বিভাগের প্রায় 1.5 কোটি মানুষের আশা ভরসাস্থল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দন্ত বিভাগ। এই মেডিকেল কলেজের দন্ত বিভাগ শল্য চিকিৎসা, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগে আপনার সেবা নিন, এটা বলা হয়েই থাকে স্বাভাবিকভাবে। প্রতিটা সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতালের কথা আমরা যদি বলি, সেখানে সময় তো লাগবেই, কিন্তু অর্থ সাশ্রয় আমরা এখানে করতে পারি। এই অর্থ সাশ্রয়ের জন্য এবং সঠিক চিকিৎসার জন্য আমরা অবশ্যই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এই বিভাগটিতে আউটডোর এবং ইনডোর সেবা নিয়ে থাকব। এছাড়া বিশেষ ক্ষেত্রে দেখা যায় এই অপারেশন ছাড়াও স্যার যেটা বলেন রুট ক্যানেল করা এবং আঁকাবাঁকা দাঁত সোজা করে দেয়, এ সমস্ত ছোটোখাটো কাজও স্যাররা করে থাকেন। সুধীবৃন্দ, এবার আমাদের সময় প্রায় শেষ হয়ে এসে গেছে, তো শেষ প্রশ্ন স্যারকে আমি রাখতে চাই যে অনেকেই মনে করেন এই দন্ত চিকিৎসার জন্য দেশে না করে বিদেশে যে করাবো, আবার দেখা যায় যে এই বিদেশে যাওয়ার যে আমাদের অর্থাৎ আমাদের রেমিটেন্স বিদেশে চলে যাচ্ছে, যার জন্য আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। এই অর্থ যাতে সাশ্রয় হয় আমাদের দেশের জন্য, আমরা দেশপ্রেমিক মানুষ, আমরা মনে করি আমরা সবাই দেশপ্রেমিক, কাজে এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের অর্থ দেশেই থাক এই আশায় আমরা কি বলতে পারি যে বিদেশে যাওয়ার আর দন্ত চিকিৎসার জন্য প্রয়োজন নেই? পাশাপাশি আরেকটা প্রশ্ন আমি অনুষঙ্গ বা সংশ্লিষ্ট যোগ করতে চাই, এডিশন, সেটা হচ্ছে যে প্রাইভেটলি অর্থাৎ আমরা দেখি বেসরকারিভাবে এই রুট ক্যানেলিং অথবা ক্যাপিং এই সমস্ত অথবা দাঁত বাঁধানো আমরা যেটা বলি, এই ক্ষেত্রে অনেক বেশি টাকার মানে খরচ হয়ে যায় জনগণ। আমরা তো অল্প আয়ের সব মানুষ, আমার দেশবাসী দেখা যায় 75% দরিদ্র জনগোষ্ঠী। কাজে এই যে দাঁতের করার জন্য, তার পরিচর্যার জন্য যে অতিরিক্ত অর্থ বাইরে দিতে হয়, সরকারিভাবে কি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আর কোন ব্যবস্থা গ্রহণ করলে বা আর কোনো যান্ত্রিক উপায় বা সংযোজন করতে গেলে বা কী উপায়ে এই বিদেশগামিতা আমরা পরিহার করাতে পারি, অথবা আমরা এই বেসরকারির বেশি অর্থ দেওয়ার পরিবর্তে সরকারি, এই ব্যাপারে যদি সংক্ষেপে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই দন্ত চিকিৎসার ব্যাপারে অন্যান্য চিকিৎসা যে বাইরে নেয়, অনেকে বিদেশে যায়, পার্শ্ববর্তী দেশে যায় বা থাইল্যান্ড যায়, বিভিন্ন জায়গায় যায়, তার সেক্ষেত্রে এটা ব্যতিক্রম যে আমরা নিজেরাই দেখতেছি যে বিদেশ থেকে এসেই আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে যায়। জি, এটা একটা ভালো লক্ষণ আর কি। সব ধরনের চিকিৎসা মানে অ্যাডভান্স যেগুলো চিকিৎসা, দাঁতের চিকিৎসা, এটা বাংলাদেশেই হয়, আমাদের সিলেটেও হয়, ঢাকাতে হয় বা বিভিন্ন এলাকাতে হয়। আর ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় আমাদের যেগুলা যে আগেই উল্লেখ করছি আমি, সেক্ষেত্রেও আমাদের এখানে চিকিৎসা সবসময় হচ্ছে। হ্যাঁ, রুগীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে সময়, দীর্ঘ সময় একটা লেগে মানে অনেক সময় অপেক্ষা করতে হয়, এটা একটা সমস্যা। কিন্তু ভবিষ্যতে যদি এরকম হয়
আমাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো বেশি হয়, ওয়ার্ড বাড়ানো হয়। বাড়ানো হয়, যন্ত্রপাতি যেমন বেশি। আমাদের এখন চেয়ার, ডেন্টাল চেয়ার হচ্ছে 10, 11টা, 12টা, জি 13টা। জি আমরা যদি 50টা চেয়ার হয়, জি তাহলে 50টা চেয়ার, এখন যে আমরা চিকিৎসা করতেছি প্রতি মাসে ধরেন 1000 জন, জি তাহলে আমরা সেখানে 5000 জন করতে পারবো। জি জি তো সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যতে এরকমও আছে। আমরা সবসময় এটা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইতেছি। পজিটিভ অ্যাটিটিউড আছে। অ্যাটেজ আছে, বিল্ডিংও হইতেছে। জি আশা করি ইনশাল্লাহ আগামী ভবিষ্যতে আমরা এই 5000 প্রতি মাসে এরকম অনেক থ্যাংক ইউ চিকিৎসা আমরা থ্যাংক দিতে ইউ পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটা বললেন যে আমাদের যে সমস্ত চিকিৎসক স্যাররা তো দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং নিয়ে থাকেন এবং ট্রেনিংয়ের জন্য গেছেন। তো পাশাপাশি আমাদের দেশের প্রতিটা অঞ্চলে বড় বড় যে মেডিকেল কলেজগুলো আছে, অন্তত কয়েকবার করে সেমিনার সিম্পোজিয়াম হয়ে থাকে। তো সেখানে স্যারদের জ্ঞানগর্ভ আলোচনা হয়ে থাকে এবং দেশি বিদেশি বিভিন্ন এই দন্ত চিকিৎসক, শল্য চিকিৎসকরা আসেন, তার মধ্যে জ্ঞানের আদান প্রদান হয়। এবং এই আইটি যুগে দেখা যায় ঘরে বসেও নতুন নতুন জ্ঞান আহরণ করার সুযোগ হয়েছে, যেটা স্যাররা করে থাকেন। তো কাজেই আমাদের আলহামদুলিল্লাহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে যে চিকিৎসা হচ্ছে, এটা বিশ্বমানের চিকিৎসা এবং এর জন্য বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। এমনকি স্যার যেটা উল্লেখ করলেন, বিদেশ থেকে অনেক রোগী এটা অল্প পয়সায় স্বল্প সময়ে সুন্দরভাবে যে এই দন্ত চিকিৎসার জন্য যে সুযোগ সুবিধা, এটা বাংলাদেশের বাইরে কোথাও নেই এবং সেখানে অনেক অর্থের ব্যয় করতে হয়। এবং চিকিৎসাও আমাদের দেশের চিকিৎসকরা, শল্য চিকিৎসকবৃন্দ, দন্ত, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন সুন্দরভাবে দিয়ে থাকেন। কাজে আমরা আশাবাদী আমাদের দেশের টাকা দেশেই থাকবে, দেশের অর্থ দেশে থাকবে। আমরা যেহেতু বাংলাদেশি, কাজে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমাদের সর্বসেক্টরে যেমন সমুন্নতিভাবে কাজ করার দরকার আছে, এই ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরাও একইভাবে কাজ করে যাচ্ছেন। এবং এই দেশপ্রেমিক চিকিৎসকদের কাছে আমরা অবশ্যই বিদেশে না গিয়ে আমরা এই চিকিৎসাগুলো নেব, এই আবেদন আপনাদের প্রতি আমাদের থাকবে। পাশাপাশি যে জিনিসটা আমি বলতে চাই যে স্যারদের, যে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, আমাদের অত্যন্ত দক্ষ পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির স্যার আছেন, অত্যন্ত দক্ষ, এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী সার্বিকভাবে এই বিভাগটির প্রতি, সব বিভাগের প্রতি তাদের আস্থা আছে এবং সহযোগিতা আছে। বিশেষ করে ওনারা এই নতুন উদ্যমে যে অপারেশনের করেছেন, সেটা 2023 সালে 1 নভেম্বর থেকে নতুন বিভাগের এবং ইনডোরে, যেটা আউটডোরে আগে করা হতো। কিন্তু এই যে সুযোগ, তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এবং তাদের আরও সার্বিক সহযোগিতায় আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের সহযোগিতার মধ্যে আমরা চাইব আমাদের বেশি বেশি সুযোগ যন্ত্রপাতি পাঠানোর, এই বিভাগটার জন্য পাঠানো হোক। এবং তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এতে হবে কি যে আমাদের এই 1.5 কোটি সিলেটবাসী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দন্ত শল্য চিকিৎসা বিভাগ, যেটা ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগিতা পাবেন, চিকিৎসা পাবেন। এবং দেখা যাবে যে আমরা এখান থেকে যে সমস্ত রোগীগুলো বিদেশ বিমুখ আমরা করতে পারবো। পাশাপাশি আমাদের সুদক্ষ পরিচালক বৃন্দের প্রতি আশা থাকবে এবং প্রিন্সিপাল মহোদয়ের আশা থাকবে এবং আবেদন থাকবে যে যেহেতু একদিন সপ্তাহে মাত্র অপারেশন সুযোগ করে ইনডোরে দেওয়া হয়েছে, এটা দিনটা বাড়ানোর কি ব্যবস্থা করা যায়, ওয়ার্ড ব্যবস্থা বাড়ানো কিভাবে করা যায়। এবং স্যার যেটা বললেন, মাত্র 13টা আমাদের চেয়ার আছে, ডেন্টাল চেয়ার, এই চেয়ারের সংখ্যা কিভাবে বাড়ানো যায়। স্যার যেটা যে 50টা যদি হয়, 50টা রুগী আমরা সেবা দিতে পারবো। এইভাবে অনেক লোককে আমরা অতি তাড়াতাড়ি এই দন্ত সেবা দিতে পারবো। কাজেই আমি সবার কাছে, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের কাছে, অর্থাৎ অধিদপ্তর মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণকে বলছি, এই সহযোগিতা আশা করি আপনারা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে স্যারকে আমার পক্ষ থেকে, আমার মিডিয়ার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। আপনাকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আমাকে আমন্ত্রিত করার জন্য, কিছু সবারই সামনে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রোতা দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধৈর্য ধরে আপনারা এই অনুষ্ঠানটি দেখলেন, শুনলেন, সেজন্য আমার পক্ষ থেকে এবং আমার মিডিয়ার পক্ষ থেকে আবার আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরোগ দেহে এবং ভালো দন্ত পরিচর্যার মাধ্যমে আপনাদের জীবন সুস্থ থাক এবং আপনার নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ। এইরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।